হ্যালো ভিউয়ার্স, শুভ সময়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো আইএলটিএস রাইটিং নিয়ে। আইএলটিএস এর স্কোরগুলো যদি আমরা অ্যানালিসিস করি তাহলে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই আইএলটিএস লিসনিং রিডিংয়ে ভালো করেছে, ইভেন স্পিকিংয়েও ভালো করেছে, কিন্তু রাইটিংয়ে গিয়ে তাদের স্কোরটা কিন্তু কমে যায় এবং যার জন্য ব্যান্ড স্কোর কম আসে। এবং এটা আপনি অনেকগুলো আইএলটিএস স্কোর যদি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন যে ঘটনা প্রায় একই। এই যে আইএলটিএস রাইটিংয়ে সবাই যে একটু স্কোর কম করে, এটার কারণটা আসলে কি? বেসিক যে কারণ এখানে সেটা হচ্ছে যে লিসনিং বা রিডিং বা স্পিকিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনার আসলে খুব বেশি সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে মাথা না ঘামালেও চলে, খুব বেশি ভোকাবুলারি নিয়ে মাথা না ঘামালেও চলে, খুব বেশি স্পেলিং নিয়ে বা ইংরেজি বানান নিয়ে মাথা না ঘামালেও চলে। কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে খুবই ফর্মাল কিছু ইনস্ট্রাকশন ফলো করতে হয় এবং একদম এক্স্যাক্টলি সঠিক ইংরেজিটায় না লিখলে রাইটিংয়ে কিন্তু স্কোরটা অনেক বেশি কমে যায়। তো আমরা এখানে কথা বলবো আইএলটিএস একাডেমিক রাইটিং মডিউল নিয়ে, কারণ আইএলটিএস একাডেমিক রাইটিং মডিউল আর আইএলটিএস জিটি রাইটিং মডিউল এই দুইটা কিন্তু আলাদা, দুইটা আলাদা আলাদা ধরনের প্রশ্ন আসে, আলাদাভাবে লিখতে হয়। তো এখানে আমরা কথা বলবো, আমাদের ফোকাসটা থাকবে হচ্ছে আইএলটিএস একাডেমিক রাইটিংটা নিয়ে। একাডেমিক রাইটিংয়ে আপনাকে সময় দেওয়া হবে হচ্ছে 1 ঘন্টা এবং 1 ঘন্টার মধ্যে আপনাকে যেটা করতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে আর একটা হচ্ছে এসে লিখতে হবে। তো আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে রাইটিং টাস্ক 1টা আসলে কি, এখানে আসলে কি আসে। রাইটিং টাস্ক 1 বা আইএলটিএস রাইটিংয়ের যে প্রথম প্রশ্নটা সেটা থাকে হচ্ছে মূলত আপনাকে একটা টেবিল অথবা একটা গ্রাফ অথবা একটা পাই চার্ট অথবা একটা ম্যাপ দিয়ে দিবে, যেইটা দেখে আপনাকে বর্ণনা করতে হবে। ছবিতে আমরা একটা রাইটিং টাস্ক 1-এর একটা গ্রাফ দেখাচ্ছি, এই ধরনের গ্রাফকে বলা হয় হচ্ছে লাইন গ্রাফ। তো এখানে যে লাইন গ্রাফটা দেখা যাচ্ছে, এই লাইন গ্রাফটা দিয়ে আপনাকে একটা প্রশ্ন দিয়ে দিবে উপরে, জাস্ট উপরে একটা বাক্য লিখে দিবে, ওই বাক্য অনুযায়ী আপনাকে বলে দিবে, ইনস্ট্রাকশনটা দিয়ে দিবে যে আসলে আপনাকে কি করতে হবে। দেখেন এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে দ্য চার্ট বিলো শোস 3 different types of crimes in England and Wales from 1970 to 2005. Summarize the information by selecting and reporting the main features and make comparison where relevant. তার মানে এখানে আপনাকে যে গ্রাফটা দিয়েছে, এই গ্রাফটা আপনাকে বর্ণনা করতে হবে। গ্রাফটা কি বিষয়ে সেটা প্রথমে বলে দিয়েছে, যে এটা হচ্ছে ইংল্যান্ড এবং ওয়েলসের একটা যে ক্রাইম সংগঠিত হয় বিভিন্ন দেশে, তার মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলস এই দুইটা শহরে যে ক্রাইম সংগঠিত হয়, কি ধরনের ক্রাইম হয় এবং সেটা কোনটা বেশি কোনটা কম, এরকম একটা গ্রাফ দেখানো হয়েছে এবং একটা টাইম লিমিট দিয়ে দিয়েছে যে 1970 সাল থেকে 2005 সাল পর্যন্ত এই সময়ের মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসে যেই ক্রাইমগুলো হয়েছে কোনটা রেট আসলে কীরকম, এটা যদি গ্রাফে প্লট করি আমরা, কোনটা বেশি বা কম গ্রাফের মাধ্যমে কিন্তু দেখানো হচ্ছে। এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই গ্রাফটাকে বর্ণনা করতে হবে। অর্থাৎ এখানে যে দেখা যাচ্ছে যে এখানে গাড়ি চুরি এবং হচ্ছে বাসা বাড়িতে ডাকাতি, তারপর রাস্তায় ডাকাতি, এই যে 3টা ঘটনা, 3 ধরনের ক্রাইমের কথা এখানে ছবিতে দেখানো হচ্ছে গ্রাফটাতে, আপনাকে বর্ণনা করতে হবে যে কোনটা বেশি হয়েছিল কোনটা কম হয়েছিল এবং 1970 থেকে 2005 সালের মধ্যে কখন আসলে কোন ক্রাইমটা বেশি ছিল, কোন ক্রাইমটা কখন কম ছিল, কখন এটা খুব দ্রুত বেড়ে গিয়েছে, কখন আবার হঠাৎ করে এটা দ্রুত কমে গিয়েছে, এই পুরো জিনিসটা আপনাকে বর্ণনা করতে হবে, একটা রিপোর্ট লিখতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে জিনিসটুকু এইটুকু লেখার জন্য আপনি কিন্তু সময় পাবেন 20 মিনিট। আপনি চাইলে পুরো 1 ঘন্টা ধরেও লিখতে পারেন, কিন্তু তাতে কি হবে, আপনি রাইটিং টাস্ক 2টা আর লেখার সময় পাবেন না। তো আপনাকে এটা 20 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এবং এটার কিন্তু একটা ওয়ার্ড লিমিট দেওয়া থাকে। ওয়ার্ড লিমিটটা থাকে হচ্ছে মিনিমাম 150, ম্যাক্সিমাম 220, অর্থাৎ 150 থেকে 220 শব্দের মধ্যে আপনাকে এই রিপোর্টটা লিখে শেষ করতে হবে। আপনি যদি 150 থেকে কম লিখেন তাহলেও সমস্যা, আপনি নাম্বার কম পাবেন বা এটা আপনার একটা নেগেটিভ পয়েন্ট ক্যারি করবে। যদি 220-এর থেকে বেশি লিখেন সেটাও আসলে সমস্যা, যে আপনি আসলে ইনস্ট্রাকশন মিট করতে পারছেন না। বাট 150 থেকে 220-এর মধ্যে আসলে থাকতে হবে আপনাকে। আচ্ছা, অনেক বেশি লিখলে যে অনেক বেশি নাম্বার পাওয়া যাবে, বিষয়টা এরকম না, ইনস্ট্রাকশনটা আপনার ফলো করতে হবে। এই যে রাইটিং টাস্ক 1, এখানে যে শুধুমাত্র এরকম লাইন গ্রাফই থাকে তা না, এটার সঙ্গে এটা কিন্তু
টেবিলও থাকতে পারে, এখানে পাই চার্টও থাকতে পারে, ম্যাপসও থাকতে পারে, এরকম বিভিন্ন জিনিস থাকে। 6টা বা 7টা ক্যাটাগরি আছে, এটা নিয়ে আমরা ডিটেলসে অন্য একটা ভিডিওতে আলোচনা করব, শুধুমাত্র রাইটিং টাস্ক 1 নিয়ে। তো এই রিপোর্টগুলো আপনাকে লিখতে হবে এবং 150 থেকে 220 শব্দের মধ্যে, এবং সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে আপনি যদি এটা শেষ করতে পারেন তাহলে রাইটিং টাস্ক 2তে আপনার উপকার হবে, কারণ ওখানে আপনার আরও বেশি শব্দ লিখতে হবে এবং এটা আরেকটু জটিল। তো এই যে রাইটিং টাস্ক 1 এটা মোটামুটি ইজি, কারণ এখানে আপনি যে রিপোর্টগুলো লিখবেন এই রিপোর্টটা দেখা যাচ্ছে যে আপনি একই প্যাটার্নে আপনি যদি কয়েকটা রিপোর্ট আসলে পড়েন তাহলে আপনি প্যাটার্নটা ধরতে পারবেন এবং আপনি চাইলে নিজের মতো একটা স্ট্রাকচার তৈরি করতে পারেন এবং ওই স্ট্রাকচার অনুযায়ী আসলে লিখলেই এটা কিন্তু ভালো করা সম্ভব। সমস্যাটা হয় হচ্ছে রাইটিং টাস্ক 2তে গিয়ে। রাইটিং টাস্ক 2তে আপনাকে লিখতে হবে মিনিমাম 250 থেকে 300 শব্দের মধ্যে। তো এই যে 250 থেকে 300 শব্দ লিখতে হবে এবং লিখতে হবে নতুন নতুন কিছু টপিকে, যেই টপিকটা হয়তো আপনি আগে কখনো দেখেননি বা জানেননি, এরকম একটা জিনিস নিয়ে আপনাকে লিখতে হবে, আপনাকে আর্গুমেন্ট দিতে হবে। মানে বিষয়টা অনেকটা ডিবেটের মতো, ঠিক আছে, যে আপনাকে একটা টপিক দিয়ে দিবে এবং সেই টপিকে আপনার এটার পক্ষে অথবা বিপক্ষে যুক্তি দেখাতে হবে। আপনি কি ওই টপিকটাতে বা ওই স্টেটমেন্টটাতে অ্যাগ্রি করেন নাকি অ্যাগ্রি করেন না, এই বিষয়টা নিয়ে আপনাকে যুক্তি দেখাতে হবে এবং নিজের যে স্ট্যান্ড, আপনি এটার পক্ষে দাঁড়াচ্ছেন না বিপক্ষে দাঁড়াচ্ছেন, এটাকে আপনার যুক্তি দিয়ে ভ্যালিড করতে হবে যে কেন আপনি এটার পক্ষে দাঁড়াচ্ছেন বা কেন এটার বিপক্ষে দাঁড়াচ্ছেন। তো ঝামেলাটা হয় হচ্ছে এই জায়গায়, আমার খুবই ঝামেলা হচ্ছিল, কারণ এই যে ওপিনিয়ন দেওয়া বা ডিবেট করা সবার আসলে কিন্তু চর্চা থাকে না। এখানে ডিবেটটা আপনাকে স্টেজে করতে হবে না, কথা বলতে হবে না, আপনাকে কি করতে হবে, এটাকে লিখতে হবে, ঠিক আছে। ডিবেটটা, যুক্তিটা আপনাকে এখানে লিখতে হবে, যেটা একটু কঠিন। আমরা একটা উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে একটা রাইটিং টাস্ক 2 এর একটা টপিক বা একটা স্টেটমেন্ট আছে যেটা এরকম: Nowadays, more and more young people hold the important position in the government. Some people think that is a good thing, while others argue that it is not suitable. Discuss both these views and give your opinion. তার মানে এখানে বলতে যাচ্ছে যে বর্তমান সময়ে সরকারে অনেক কম বয়সী লোকজন কাজ করছে, তো এই বিষয়টা অনেকে ভালোভাবে নিচ্ছে, আবার অনেকে বলছে যে না এটা আসলে ঠিক না। তো এই দুইটা পয়েন্টই আপনাকে এখানে ডিসকাস করতে বলা হচ্ছে এবং বলা হচ্ছে যে নিজের ওপিনিয়ন দিতে। দুইটা ভিউ পয়েন্টে আপনাকে ডিসকাস করতে হবে এবং নিজে আপনি আসলে কোন পক্ষে সেটা বলতে হচ্ছে। তো এই রাইটিং টাস্ক 2তেও কিন্তু ডিফারেন্ট টাইপস থাকে। যেমন এক ধরনের এসেকে বলা হয় হচ্ছে আর্গুমেন্ট এসে, এক ধরনের এসেকে বলা হয় হচ্ছে ইস্যু এসে। আমরা একদম ডিটেলসে রাইটিং টাস্ক 2 নিয়ে একটা ভিডিও করব, সেখানে একদম ডিটেলসে কত ধরনের টাইপ হয় এটা নিয়ে বলবো। তো এক ধরনের এসেতে থাকবে যে আপনাকে নিজের ওপিনিয়ন দিতে হবে এবং নিজের ওপিনিয়নের সপক্ষে যুক্তি দিতে হবে। আবার এক ধরনের এসে থাকবে যেখানে একটা স্টেটমেন্ট থাকবে এবং এই স্টেটমেন্টের আপনার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো নিয়ে কথা বলতে হবে এবং আপনি আসলে কোনটা মনে করেন এটা আসলে অ্যাডভান্টেজাস নাকি ডিসঅ্যাডভান্টেজাস এটা বলতে হবে। আবার অনেক সময় কোনো একটা সিচুয়েশন দিয়ে দিবে এবং সেই সিচুয়েশনকে আপনাকে বলতে হবে যে এটার সলিউশন আসলে কি বা সিচুয়েশনটা আসলে এরকম কেন। তার মানে মূলত এসেগুলোতে থাকে হচ্ছে কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দেয় যেটা বর্তমান সময়ের বা সমাজে যেই প্রচলিত ঘটনাগুলো বা প্রচলিত মানুষের ওপিনিয়নগুলো নিয়ে একটা স্টেটমেন্ট থাকে এবং সে স্টেটমেন্টে আপনার মতামত বা ওই স্টেটমেন্টের যে বাস্তব চিত্র সেইটা তুলে ধরতে হয়। শুনতে একটু কঠিন মনে হচ্ছে, প্রথম এটা কঠিন মনে হবে, কিন্তু কয়েকটা এসে যখন আপনি পড়বেন তখন দেখবেন যে না আস্তে আস্তে এটা সহজ হয়ে যাচ্ছে। তো এখন হচ্ছে যে এই যে আপনি রাইটিং টাস্ক 1 লিখলেন এবং রাইটিং টাস্ক 2 লিখলেন, কেন আমরা বলছি যে রাইটিং টাস্ক 1-এ আপনি সময় দিবেন কম এবং রাইটিং টাস্ক 2-তে সময় দিবেন বেশি? তার কারণ রাইটিং টাস্ক 1-এ হচ্ছে আপনাকে কম শব্দ লিখতে হচ্ছে 150 থেকে 220-এর মধ্যে, রাইটিং টাস্ক 2-তে আপনাকে লিখতে হচ্ছে 250 থেকে 300-এর মধ্যে, তার মানে একটু বেশি। এছাড়াও রাইটিং টাস্ক 1-এ আপনার যে ওয়েট, ওইটার ওয়েট ক্যারি করে হচ্ছে 1, আর রাইটিং টাস্ক 2-তে হচ্ছে ওয়েট ক্যারি করে 2। কথাটা কীরকম? বিষয়টা হচ্ছে যে রাইটিং টাস্ক 1-এ আপনি যেই নাম্বারটাই পান, অর্থাৎ এইখানে নাম্বারটা হচ্ছে আপনার 9-এর স্কেলেই দেওয়া থাকে। ধরা যাক রাইটিং টাস্ক 1-এ আপনি পেয়েছেন 7 এবং রাইটিং টাস্ক 2-তে আপনি পেয়েছেন হচ্ছে 6, তাহলে কি হবে? আপনার এখানে স্কোরিংটা হবে এরকম
7 প্লাস 6 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, এটা দিয়ে কিন্তু আপনার স্কোরটা আসবে। তার মানে বুঝতে পারছেন যে রাইটিং টাস্ক 2তে আপনি যে স্কোরটা করেছেন সেটা কি 2 দিয়ে গুণ হচ্ছে। তাহলে অবশ্যই আপনি যদি রাইটিং টাস্ক 2তে ভালো করেন তাহলে আপনার কিন্তু পসিবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। আপনি একটু হিসাব করে দেখতে পারেন যে আপনি হয়তো রাইটিং টাস্ক 1-এ 7 পেয়েছেন, এবার রাইটিং টাস্ক 2তে আপনি 5 পেয়েছেন, দেখেন যে আপনার স্কোর কত কমে যাচ্ছে আসলে। আবার আপনি রাইটিং টাস্ক 1-এ হয়তো 6 পেয়েছেন কিন্তু রাইটিং টাস্ক 2তে আপনি 7 পেয়েছেন, তাহলে এখানে একটু হিসাব করে দেখেন যে আপনার ব্যান্ড স্কোরটা কিন্তু এখানে বেড়ে যাচ্ছে, যার জন্য রাইটিং টাস্ক 2তে বেশি গুরুত্ব দেওয়া হয়। এবং অবশ্যই রাইটিং টাস্ক 1-ই লিখবেন কি রাইটিং টাস্ক 2-ই লিখবেন, দুটো ক্ষেত্রেই আপনাকে শুরুতে যেটা করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিং করে নিতে হবে। ওই যে 20 মিনিট বা ওই যে 40 মিনিট, তার মধ্যে প্রথম 5 মিনিট আপনি রাখবেন হচ্ছে প্ল্যানিং করার, একটা খসড়া করে নেওয়ার, যে আপনি আসলে কি কি লিখতে চান, কোন কোন পয়েন্টগুলো তুলে ধরতে চান। ঠিক আছে, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে কিন্তু টাস্কটা কমপ্লিট করতে হবে। তো আপনাকে এইখানে প্ল্যানিং না করে আপনি যদি লেখা শুরু করেন তাহলে আপনি কিন্তু মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলবেন এবং লিখতে পারবেন না। তো এটা হচ্ছে একটা প্রথম পয়েন্ট যে কিভাবে আসলে রাইটিংয়ে ভালো করা যায়, যে দুম করে প্রশ্ন পাওয়ার সঙ্গেই না লিখে ভালো করে প্রশ্নটা পড়ে একটা প্ল্যানিং করে নিয়ে যে আপনি কিভাবে লিখবেন তারপরে লেখাটা শুরু করতে হবে। তো এইবার আসি যে কেন রাইটিং টাস্কে আসলে আমরা নাম্বার অনেক কম পাই। তার প্রথম একটা কারণ হচ্ছে যে রাইটিং টাস্কে এই যে আপনাকে একটা ক্রাইটেরিয়া মিট করতে হয় 150 বা 250 শব্দ, অনেক সময় দেখা যায় যে এই ক্রাইটেরিয়া মিট করতে পারে না অনেকে, যার জন্য নাম্বার কমে যায়। আবার এই যে 1 ঘন্টা সময় দেওয়া হচ্ছে, অনেকে টাইম ম্যানেজমেন্টটা ঠিক করতে পারে না, দেখা যাচ্ছে রাইটিং টাস্ক 1 লিখতে লিখতে 40 মিনিট চলে গিয়েছে, রাইটিং টাস্ক 2 লেখার জন্য আর সময় নেই হাতে, তো অটোমেটিক্যালি নাম্বারটা কমে যাচ্ছে। এরপরে যেটা মেইন যেটা ভুল সেটা হচ্ছে রাইটিং টাস্কের মধ্যে গিয়ে আপনাকে কিন্তু এইখানে আপনি স্পিকিংয়ের সময় আপনি গ্রামারে ভুল করতে পারেন, রিডিংয়ের সময় লিসনিংয়ের সময় আপনার গ্রামার নিয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাকে গ্রামারের দিকে একটু খেয়াল করতে হবে। এখানে আপনাকে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে এবং গতানুগতিক যেই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে ইংরেজিতে, সেগুলো ব্যবহার না করে ফর্মাল ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করতে হবে। যেমন আমরা কথায় কথায় বলি সো, এই কথাটা ইনফর্মাল, বা এটা আপনি যদি রাইটিংয়ে ব্যবহার করেন করতে পারেন, বাট বারবার যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট ক্যারি করবে। সো না বলে আপনি যদি দেয়ারফর বলেন তাহলে সেটা ভালো। তো এখন আমরা আসি যে আমি আসলে কি ভুল করেছিলাম যার জন্য আমার রাইটিং স্কোর এত খারাপ হলো, বা আপনার আসলে কোন ভুলগুলো করা উচিত হবে না। প্রথম কথা হচ্ছে রাইটিংটা আমাদের কাছে এই যে এত কঠিন লাগে, বিশেষ করে রাইটিং টাস্ক 2, যে দেখা যাচ্ছে ওই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি টপিকটা পড়ার পরে আপনার পেটে বোম মারলেও আপনার মাথা থেকে কোনো শব্দ বা কোনো বাক্য আসে না এবং সেটা খাতায় আপনি লিখতে পারেন না, এবং যার কারণে কি হয় রাইটিংটা প্র্যাকটিস করতে আমাদের খুব বিরক্ত লাগে। আমরা লিসনিং অনেক প্র্যাকটিস করি, রিডিংও টুকটাক করি, শুনতে ভালো লাগে, আমরা প্র্যাকটিস করতে থাকি, লিসনিং খুব প্র্যাকটিস করা হয়, রিডিংও করা হয় টুকটাক, কিন্তু রাইটিং আর স্পিকিংটা প্র্যাকটিসে করা হয় না, কারণ ওই জায়গা দুটো হচ্ছে আমাদের কমফোর্ট জোনের বাইরে, যার জন্য ওই দুইটা জায়গায় আমরা কাজ করতে চাই না, এবং দেখা যায় যে ওই দুইটা জায়গায় আমাদের স্কোর কম আসে। এবং আমারও এটা হয়েছিল যে আমি খুব লিসনিং প্র্যাকটিস করতাম এবং পেয়েছিও 8.5, তারপরে হচ্ছে রাইটিং একদমই প্র্যাকটিস করতাম না, ভালো লাগতো না, যার জন্য আমি 6.5 পেয়েছি। তো প্রথম কথা হচ্ছে যে প্রচুর 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 পরিমাণে রাইটিং প্র্যাকটিস করতে হবে, এবং অবশ্যই ঘড়ি ধরে 1 ঘন্টার সময় ধরেই আপনাকে প্র্যাকটিসটা করতে হবে। দুইটা টাস্কে একসঙ্গে প্র্যাকটিস করতে পারলে ভালো, না হলে যদি রাইটিং টাস্ক 1 আলাদা করেন তাহলে তার জন্য 20 মিনিট টাইমে ওটা লিখে শেষ করার চেষ্টা করবেন, রাইটিং টাস্ক 2 যদি আলাদা করেন তাহলে 40 মিনিট সময় নিয়ে সেটা লিখে চেষ্টা করবেন। আর যেটা হয় সেটা হচ্ছে যে রাইটিং টাস্কের জন্য বা আইএলটিএস রাইটিংয়ের জন্য আপনি যে বই 2টা কিনবেন, তার মধ্যে একটা বই আপনি অবশ্যই কিনবেন, যেটা আমি খুব বেশি সাজেস্ট করি, সেটা হচ্ছে যে র্যাচেল মিটসেলের একটা বই, রাইটিং টাস্ক 1 প্লাস রাইটিং টাস্ক 2। এই বইটা চমৎকার একটা বই, বাজারে মাক্কারের বইটাই বেশি চলে, অবশ্যই মাক্কারের যে 2টা বই আছে, কিরণ মাক্কারের যে বই রাইটিং টাস্ক 1-এর জন্য বা এসের জন্য, এই 2টা বইও আপনি কিনবেন, তবে অবশ্যই র্যাচেল মিটসেলের এই বইটা কিনবেন, কারণ মাক্কারের ওই 2টা বইয়ের থেকেও এই বইটা অনেক বেশি দরকারি। এরপরে মাক্কারের ওই 2টা বই থেকে আপনি
যতগুলো পারেন, ওখানে অনেক এসে আছে, অত এসে পড়ে আপনার পক্ষে শেষ করা সম্ভব হবে না। যে কয়টা পারবেন পড়বেন, এবং পড়তে পড়তে দেখবেন যে একই প্যাটার্নে লেখা, প্যাটার্নটা ধরার চেষ্টা করবেন। যখন প্যাটার্নটা বুঝে যাবেন তখন নিজের মতো করে একটা প্যাটার্ন তৈরি করবেন, এবং কি কি আপনার এখানে ভোকাবুলারি লাগবে, ওই যে কি কি শব্দ আপনার ফর্মাল ল্যাঙ্গুয়েজে লাগবে, সেটা কিন্তু ওই এসেগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন। ওইগুলোকে আলাদা করে আপনি সাজিয়ে নেবেন নিজের মতো করে, এবং ওইভাবে আপনি প্র্যাকটিস করবেন। রাইটিং টাস্ক 1-এর ক্ষেত্রেও এরকম, আপনি দেখবেন যে একই রকম স্ট্রাকচার ফলো করা হচ্ছে, আপনি নিজের মতো একটা স্ট্রাকচার তৈরি করবেন, এবং কিছু বেসিক জিনিস আপনি ফিক্সড রেখে আপনার যে প্রশ্ন আসবে সেই প্রশ্ন অনুযায়ী আপনি সেগুলোকে চেঞ্জ করে ঠিক করবেন। একটা ভুল সবাই করে, সেটা হচ্ছে যে প্রায় দেখা যায় যে ইভেন ইউটিউবেও আছে যে একটা কোনো আপনাকে স্ট্রাকচার দিয়ে দেয় তারা, যে হ্যাঁ এই একটা স্ট্রাকচারের মধ্যে আপনি 100-150 এসে আপনি করে ফেলতে পারবেন, বা এই একটা স্ট্রাকচারের মধ্যে যেটা আপনি লিখলে আপনার এসে হয়ে যাবে। এই ভুলটা করবেন না, এবং এসে বা রিপোর্ট কখনোই মুখস্থ করবেন না। আপনি যদি মুখস্থ একটা শব্দও লিখেন, একটা বাক্যও লিখেন, এটা কিন্তু যারা আইএলটিএস এক্সামিনার ওরা ধরে ফেলবে, এবং অবশ্যই আপনার স্কোর অনেক কমে যাবে। মুখস্থ করাই যাবে না। আপনি জাস্ট একটা প্যাটার্ন আপনি ঠিক করতে পারেন নিজের মতো করে, অবশ্যই কারোরটা দেখে না, নিজের মতো করে একটা প্যাটার্ন, ইউনিক আপনার একটা প্যাটার্ন আপনি সেট করবেন, এবং ইউনিকলি আপনি সেটা ফলো করবেন। এবং অবশ্যই আপনার প্রশ্নে যেটা আসছে প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাকে লিখতে হবে। আপনি জাস্ট যাই আসলো, আপনি গরুর রচনা লিখে দিয়ে আসলেন, আপনি গরুর রচনা পড়ছেন, এখন আপনার পুকুরের রচনা আসলে আপনি সেখানে পুকুরের পাশে গরু বেঁধে রেখে গরুর রচনা লিখে দিয়ে আসবেন। এটা করলে কিন্তু আইএলটিএসে কখনো ভালো স্কোর করা যাবে না, ঠিক আছে? আজকে খুব সিরিয়াস হয়ে কথা বলছি, সরি, জানি না এরকম কেন হচ্ছে। তো আশা করছি বুঝতে পারছেন যে আইএলটিএস রাইটিংয়ের ব্যাপারটা আসলে কি, এবং কোন ভুলগুলো আসলে করা যাবে না। প্র্যাকটিস ইজ মাস্ট। কঠিন লাগে দেখে প্র্যাকটিস যদি না করেন তাহলে জীবনেও এটা সহজ হবে না, জীবনেও এখানে ভালো করা যাবে না। কঠিন বলেই আপনাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এটা অনেক বড় বড় কথা বলছি, আমি নিজেই আসলে প্র্যাকটিস কম করেছিলাম এবং তার জন্য ধরাও খেয়েছি। এখন অনেকে আমাকে বলতে পারেন আপনি যে নিজেই তো 6.5 পেয়েছেন, আপনি আবার কি পরামর্শ দিবেন? দেখুন, এখানে আমার কথা হচ্ছে আমি পরামর্শ দিতে বসিনি, আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে বসেছি। এবং সব সময় যারা ভালো করেছে, যারা সাকসেসফুল, যারা ডিজায়ার্ড স্কোর পেয়ে গিয়েছে, তারা তো আপনাকে অবশ্যই খুব ভালো গাইডলাইন দিতে পারে যে তারা কিভাবে এটা করলো। কিন্তু যাদের আসলে প্রত্যাশার থেকে একটু কম এসেছে, তারা কিন্তু আপনাকে আরও বেশি ভালো গাইডলাইন দিতে পারে, কারণ সে আপনাকে বলতে পারে যে সে আসলে কী কী ভুল করেছিল, তার রিগ্রেটের জায়গাগুলো। যখন সে আসলে ভালো স্কোরটা পায়নি, কাঙ্ক্ষিত স্কোরটা পায়নি, তখন সে কিন্তু আসলে বলতে পারবে যে তার ল্যাকিংসগুলো কোথায় ছিল। এবং এটা যখন আপনি জানবেন এবং ওই ল্যাকিংসগুলো আপনি যখন মিট আপ করার চেষ্টা করবেন, আপনি যখন চেষ্টা করবেন ওই ভুলগুলো না করার, তখন কিন্তু আপনার জন্য সেটা আরও বেশি প্লাস পয়েন্ট হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি জাস্ট ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি এবং ওভারঅল আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আশা করছি আপনাদের উপকারে লাগবে। এরপরে আইএলটিএস রাইটিং নিয়ে আরও ভিডিও হবে, যেখানে আলাদা করে শুধুমাত্র রাইটিং টাস্ক 1-এর জন্য এবং আলাদা করে রাইটিং টাস্ক 2-এর জন্য ভিডিও করে বোঝানোর চেষ্টা করব, যে বোঝানোর চেষ্টা না, আসলে বলার চেষ্টা করব যে কোনটা আসলে কীরকম। সেই পর্যন্ত ভালো থাকুন, সেই পর্যন্ত না, সব সময় ভালো থাকুন। ওকে, ধন্যবাদ, টাটা।